ইনজেকশন পদ্ধতি স্যালাইন ইনসুলিন ইনজেকশন, এটা আপনাদের প্র্যাকটিক্যাল ক্লাস আছে। প্র্যাকটিক্যাল ক্লাসের দিনে নাকি এসএমএস দেওয়া লাগবে সবাইকে, সবাই আসবে, এটা শর্ত আছে, এজন্য আমি আজকে দেখলাম না ইনজেকশন অফ স্যালাইন। আজকে আমরা পড়ব রিটেনশন অফ ইউরিন, রিটেনশন অফ ইউরিন, রিটেনশন অফ ইউরিন, রিটেনশন অফ ইউরিন মানে জানেন না স্যার, স্যার মানে তো স্যার এখনো বলেন নাই। আজকে যাওয়া রিটেনশন অফ ইউরিন, প্রস্রাব আটকে যাওয়া। হ্যাঁ না, এটা আমার নাম, আমার নাম থাকবে। আমার নাম শহীদুল ইসলাম। এটা তো আপনাদের ব্যাস, এটা ছাত্রর নাম ডিএমএ। হ্যাঁ ঠিক আছে। প্রস্রাব আটকে যাওয়া, এটার বেসিক্যালি যে জিনিসটা আমাদেরকে জানা লাগবে, এটা একটা ইমার্জেন্সি কেস, ঠিক আছে। প্রস্রাব আটকে যাওয়া, যাকে ইংরেজিতে বলা হয় রিটেনশন অফ ইউরিন, আপনাদের সিলেবাসে দেওয়া আছে। হ্যাঁ, যেগুলো ইম্পর্টেন্ট আমি এগুলো যতদূর ক্লাস হয় সেগুলোকে আমি আগে আনবো, ঠিক আছে। যেগুলো ইম্পর্টেন্ট আপনাদের জন্য সেগুলো আস্তে আস্তে ঠিক আছে। এখানে কোন কাজ আপনাদের দরকার তা আমি বলে দেবো। হ্যাঁ দেখেন, রিটেনশন অফ ইউরিন, প্রস্রাব আটকে যাওয়া, প্রস্রাব আটকে যাওয়া। এটা আপনি কার নাম লিখতেছেন? এটা তো স্টুডেন্টের খাতা না নাকি? এটা সিগনেচার খাতা, আপনি শুধু সিগনেচার দেবেন। ঠিক আছে। প্রস্রাব আটকে যায়, একটা মানুষের প্রস্রাব আটকে যায়। আটকে যা প্রস্রাব মানে বুঝেন তো? প্রস্রাব মানে প্রস্রাবটা বন্ধ হয়ে যাওয়া, আটকে যাওয়া মানে কি? বন্ধ যাওয়া। এই বন্ধ হয়ে যাওয়া হতে পারে 12 থেকে 24 ঘন্টা বা 48 ঘন্টা পর্যন্ত। কোনো মানুষের যদি প্রস্রাব আটকে যায়, মানে প্রস্রাব যদি না হয়, প্রস্রাব যদি না হয়, এই কেসকে বলা হয় রিটেনশন অফ ইউরিন। 24 থেকে 48 ঘন্টার মধ্যে কারো যদি প্রস্রাব বন্ধ থাকে এবং সে যদি অস্থিরতা শুরু হয় তার মধ্যে, সেই টার্মকে বলা হয় রিটেনশন অফ ইউরিন। ইংরেজিতে বলা হয় রিটেনশন অফ ইউরিন, বাংলাতে বলা হয় প্রস্রাব আটকে যাওয়া। ঠিক আছে। তাহলে প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া বা আটকে যাওয়া বুঝতে পারছেন কাকে বলে? এটাতে সংজ্ঞা আপনাদের এতটুকু কথা মনে রাখতে হবে। এখন আমাদের প্রশ্ন থাকবে কি কি কারণে প্রস্রাব আটকে যায়, কি কি কারণে প্রস্রাব আটকে যায় এবং কারণের ভিত্তিতে যে চিকিৎসাগুলো করা হয় সেগুলো আমাদের জানা থাকা দরকার। আর আমরা কি কাজ করব এখানে, আমাদের করণীয় কি, আমাদের এখানে করণীয় কি সেই সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে। এবং এখানে আমরা যে করণীয় সেটা হলো প্রস্রাবের রাস্তায় নল ঢুকানো, প্রস্রাবের রাস্তায় কি নল ঢুকানো, ক্যাথেটার পরানো। জানেন, দেখছেন সবাই, কেউ কেউ দেখছেন প্রস্রাবের রাস্তায় নল ঢুকানো? আমাদের মুখ্য বিষয় থাকবে এই ক্লাসের। এটার সাথে সাথে আমরা প্রস্রাবের রাস্তায় কিভাবে নল ঢুকাবো এবং এটা কিভাবে খুলবো। আমার অনুরোধ প্রথমেই আমি বলে দিলাম, কেউ যদি ঢুকাতে নাও পারেন, একজন যদি ঢুকাতে পারেন আমার ক্লাসের সার্থকতা। আর যদি কেউ ঢুকাতে না পারেন তাহলে আমি ব্যর্থ। আরেকটা কথা হলো, যদি ঢুকাতে নাও পারেন খুলতে হবে আপনাদের, এই হলো কথা। মানে কেউ যদি নিয়ে গেছে, অনেক সময় বিপদে পড়ে, মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় ক্যাথেটার পরানো থাকে, অনেকে তো অনেক সময় মনে থাকে না বা ইয়া থাকে না, সবাই তো মারা গেলে এখন ওই মারা যাওয়া মানুষের ওই ক্যাথেটার খোলার জন্য সবাই পেরেশান হয়ে যায়, ওটা তো সবার কবর দিতে পারে না। তো আমার এখানে যারা ক্লাস করবেন, জানবেন, শুনবেন, সবাই এটা যেন এই পেশায় আসেন বা না আসেন, যেন এটা থাকলে আজকে থেকে আর সমস্যা না হয়। কেউ যদি সমস্যা পড়ে বলবেন যে আমি খুলে দিতে পারবো, বাস শেষ। এই এতটুকু মনোবল আজকে থেকে আমরা জানাই ফেলবো। মহিলারও আটকে, মহিলারও আটকে যেতে পারে। ঠিক আছে, মহিলারদেরও আটকে যেতে পারে। হ্যাঁ, সুন্দর কথা। হ্যাঁ, একই একই এক। এখন মেয়েদের বেলা তার আমরা দিতে পারি না, মেয়েদের বেলা মেয়েদেরও সেম প্রস্রাবের রাস্তা ঢোকান। মেয়েদের বোঝায় দেখাই দিবেন, মেয়েদের প্রস্রাবের রাস্তার নলটার প্রবেশ করাই দেবেন, বাস শেষ।
মেয়েদের প্রস্রাবের রাস্তায় নলটা কিভাবে দিবে আমি বর্ণনা করতেছি, ঠিক আছে? শুধু কারণগুলো আমাদের আরেকটা প্রশ্ন হলো, যেটা তো একটা প্রথম পর্যন্ত ঢোকাই। ওরে আল্লাহ রে, আমি নিয়ে আসি, সব আছে আমার কাছে, মাল মশলা সব আছে। আমি ক্লাসের মূল টপিকটা তুলে ধরলাম আপনাদের মনোযোগ আকর্ষণের জন্য। আপনাদের মনোযোগ আকর্ষণের জন্য আমি মূল টপিকটা তুলে ধরলাম, মনোযোগ আকর্ষণ, যে আমরা কি শিখবো এখান থেকে। আমি বলছি আপনাদের প্রথম ক্লাসে যে এখান থেকে আজকে এসে বসলাম, আমি একটা জিনিস শিখে তারপর বের হব। একটা জিনিস, অনেক কথা বলবো আমি, তার মধ্যে একটা কথা আপনাদের অন্তত জানতে হবে। আমি 1 ঘন্টা ক্লাস নিয়ে এখানে গল্প করারও সময় থাকে না, ঠিক আছে? 1 ঘন্টা ক্লাসে একটা ক্যাথেটারই হবে না। দেখেন, আমি আপনাদেরকে 1 ঘন্টাতে ক্যাথেটার শেষ করতে পারবো না। ক্লাস হলে 1 ঘন্টা, আপনাদের মনে রাখতে হবে, ঠিক আছে? শুধু আমরা এখন জানবো কজ, কারণ। এটা আমাকে জিজ্ঞাসা করা আপনাদের মনের খোরাক, যে কেন প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে? কজেস অফ রিটেনশন অফ ইউরিন, ঠিক আছে? বা কারণ, বাংলা সংক্ষেপে যারা লিখবেন লিখেন কারণ। প্রস্রাব বন্ধ হওয়ার কারণ, প্রস্রাব কী কী কারণে বন্ধ হয়, কজেস, কজ বা কজেস অফ কারণ। 1 নাম্বার, প্রোস্টেট, এটা লিখেন ইংরেজিতে, বাংলা বলে দেবো, হ্যাঁ? প্রোস্টেট গ্ল্যান্ড enlargement, enlargement, ঠিক আছে? বাংলা হলো প্রোস্টেট, আমি বুঝাই দিব, প্রোস্টেট গ্রন্থি, গ্রন্থি বড় হওয়া, ইনলার্জ, ইনলার্জ, ENLAR, এটা ENLAR, ইনলার্জমেন্ট, ঠিক আছে? প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়া, বড় হওয়া, ঠিক আছে? বাংলা প্রোস্টেট গ্রন্থি বড় হওয়া। আমি এটা দেখাবো, কোথায় আছে কি জানাবো। ইনলার্জমেন্ট, ঠিক আছে? কার্সিনোমা, সিনোমা অফ প্রোস্টেট গ্ল্যান্ড, প্রোস্টেট গ্ল্যান্ডে ক্যান্সার হওয়া, ক্যান্সার হওয়া, কার্সিনোমা, বাপরে কলম এত কেন, এর আগের কলমগুলো ভালো ছিল। কার্সিনোমা অফ প্রোস্টেট গ্ল্যান্ড। 3 নাম্বার, ক্যান্সার হওয়া, প্রোস্টেট গ্ল্যান্ডে ক্যান্সার হওয়া, ওই যে প্রোস্টেট গ্রন্থিতে ক্যান্সার হওয়া, ঠিক আছে? ইউরেথাল স্ট্রিকচার, STRICTURE, স্ট্রিকচার, মূত্রনালী চিকন হওয়া, মূত্রনালী চিকন হওয়া বা হয়ে যাওয়া, যে যেভাবে লিখতে পারে। কার্সিনোমা, URA, এটা ইউরেথ্রাল, THRAL, ঠিক আছে? মানে থ্রাল, ইউরেথ্রাল স্ট্রিকচার, স্ট্রিকচার মানে চিকন হয়ে যাওয়া, ঠিক আছে? ইউরেথ্রাল স্ট্রিকচার। আর এল, ইউরেথ্রাল স্ট্রিকচার, ঠিক আছে? এরপরে দেন রেনাল স্টোন, কিডনিতে পাথর,
কিডনিতে পাথর হয়। রেনাল স্টোন কোনটা? ইউরেথাল। হ্যাঁ, STONE। এটার আরেকটা নাম আছে ক্যালকুলি। ক্যালকুলি মানে পাথর। রেনাল ক্যালকুলাই। হ্যাঁ, ইউরেথাল। UTHRAL। আচ্ছা, একটু বুঝে নিন, ঠিক আছে। 5 নম্বর, হ্যাঁ, ইউরেথাল স্ট্রাকচার। ইউরেথাল স্টোনও আছে। ইউরেথাল স্টোন মূত্রনালীতে পাথর। মূত্রনালীতে পাথর, ঠিক আছে, মূত্রনালীতে পাথর। 6 নম্বর, ফাইমোসিস। লিখে নেন, এটার বাংলা বলে দেব। হ্যাঁ, ইংরেজিতে ফাইমোসিস। এটা কি আপনাদেরকে বলে দেব। 7 নম্বর, UTI। হ্যাঁ, কোনটা? এটার বাংলা মিনিং বুঝাই তো লাগবে আপনারা। এটা একটা রোগের নাম, বুঝা দিলে আপনারা বুঝতে পারবেন। UTI বলতে, হ্যাঁ, এই তো, থ্যাংক ইউ। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, মূত্রনালীতে সংক্রমণ। বাংলা হলো মূত্র নালীতে সংক্রমণ, UTI। ফাইবোসিস লেখেন, আমি বুঝে দেবো। UTI এর ফুল মিনিং বলে দিতেছি, মূত্রনালীতে সংক্রমণ। বাংলা লিখে নিন। হ্যাঁ, আচ্ছা। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, বাংলাতে হলো মূত্রনালীতে সংক্রমণ। রেনাল স্টোন, এটা ক্যালকুলি, ঠিক আছে। এরপরে 8 নম্বর, এটা হলো 7 নম্বর হলো মূত্রনালীতে সংক্রমণ, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। 8 নম্বর, হিস্ট্রি অফ ট্রমা। ট্রমা অন লয়ার অ্যাবডোমেন। অ্যাবডোমেন বানান তো দেওয়া আছে। ট্রমা। 8 নম্বরে হলো তলপেটে আঘাতের ইতিহাস। তলপেটে আঘাতের ইতিহাস, হিস্ট্রি দিবে, তার তলপেটে যে কোনোভাবে কি হয়েছে, আঘাত পাইছে। তলপেটে, লয়ার অ্যাবডোমিনাল পেন। 8 নম্বর লিখতেছেন আপনি। লয়ার, হিস্ট্রি অফ ট্রমা, আঘাতের ইতিহাস অন লয়ার অ্যাবডোমেন। তলপেট, লয়ার অ্যাবডোমেন মানে কি? তলপেটে বলতে হবে, তলপেটে ব্যথার আঘাতের ইতিহাস। ওই যে হ্যাঁ, তলপেটে যদি কেউ লাথি খায়, কেউ আঘাত খায়, তখন থেকে প্রস্রাব বন্ধ হবে। আঘাতের ইতিহাস, রুগী আসে বলবে যে আমি তলপেটে আঘাত খাইছি, তলপেটে কেউ লাথি মারছে, তখন থেকে আমার প্রস্রাব বন্ধ, ঠিক আছে, তখন থেকে আমার প্রস্রাব বন্ধ। হ্যাঁ, অন
হয়েছে হয়েছে আমার একটা প্রশ্ন তো ভাই বসে হ্যাঁ, আমি সব আবার প্রথম থেকে শুরু করব। প্রথম থেকে বুঝিয়ে দিব একটা একটা করে আরেকটা আছে 9 নাম্বার 9 নাম্বার লেখেন মেন্টালি ডিপ্রেশন, মানসিক দুশ্চিন্তা। মানসিক দুশ্চিন্তা হয়, মানসিক দুশ্চিন্তা, মেন্টালি ডিপ্রেশন বা ডিসঅর্ডার। হ্যাঁ, মানসিক উদ্বিগ্ন, দুশ্চিন্তা, উৎকণ্ঠা যেখানে থাকে, ডিপ্রেশন বা ডিসঅর্ডার। হ্যাঁ, মানসিক দুশ্চিন্তা বাংলায় যারা লিখবেন বা মানসিক উদ্বিগ্ন টেনশানে যারা থাকে সেই রুগী লেখেন মানসিক ডিসঅর্ডার লিখলে হবেন, ডিজিজ ডিপ্রেশন লিখ অর্ডার ডি হ্যাঁ, মানসিক দুশ্চিন্তা। আঘাত, তল পেটে আঘাতের ইতিহাস, হিস্ট্রি অফ ট্রমা, আঘাতের ইতিহাস অন লয়ার অ্যাবডোমিনাল পেন। আসেন, হ্যাঁ 9 নাম্বার লেখেন মানসিক দুশ্চিন্তা বা মানসিক উদ্বেগ, উৎকণ্ঠা যারা থাকে, মেন্টাল ডিপ্রেশন বা ডিসঅর্ডার। ঠিক আছে, এখন আসেন আমি প্রত্যেকটা কারণ আপনাদেরকে বুঝাই দিব। হ্যাঁ, প্রত্যেকটা কারণ বুঝাই দেবো। আসেন, দুশ্চিন্তা, দুজনে উদ্বেগ, দুশ্চিন্তা উদ্বেগ নিয়ে থাকে। দন্তা চিন্তা দিলেও হবে, উদ্বিগ্ন দিলেও হবে, মানসিক উদ্বিগ্ন, মানসিক টেনশানে থাকলে তাদেরও প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে। আচ্ছা, আমি আসতেছি। আসেন, লয়ার অ্যাবডোমিনাল পেন, ট্রমা অন লয়ার অ্যাবডোমিনাল পেন। আসেন, এখন আমি একটা একটা করে আপনাদেরকে বুঝাই দেব, একটা একটা করে আপনাদেরকে বুঝাই দেব। কারণ প্রথম যে কথা লেখা আছে প্রোস্টেট গ্রন্থি, প্রোস্টেট গ্রন্থি কি কেউ জানেন? কেউ জানেন ভাই? হ্যাঁ, প্রোস্টেট গ্ল্যান্ড। থ্যাংক ইউ। শুনছেন, নাম শুনছেন? ঠিক আছে, আপনি কি করেন? রিপ্রেজেন্টেটিভ? না না না, ঠিক আছে, আমার সাথে তো বলবেন না। করছেন ট্রেনিং, যারা করছে ওষুধের যারা ট্রেনিং করা হয় তাদের ক্ষেত্রে এখানে শরমের কিছু নাই, লজ্জার কিছু নাই। আমার থাকলে জানা থাকলে কি, একজন যদি জানা থাকে তাহলে আমারও হেল্প হলো, তাদেরকে আগানো হয়। ঠিক আছে, আসেন আমি কথা বলি। প্রোস্টেট একটা একটা করে আসি। প্রোস্টেট গ্রন্থি কি? আপনাদের প্রশ্ন এখন প্রোস্টেট গ্রন্থি তো আমরা চিনি না, সেই প্রোস্টেট গ্রন্থি কই বড় হলো, কিভাবে বড় হলো সেটা আমরা জানি না। ঠিক আছে, প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়া, ইনলার্জমেন্ট অফ, এবার প্রোস্টেট গ্ল্যান্ড ইনলার্জমেন্ট মানে বড় হয়ে যাওয়া। প্রোস্টেট গ্ল্যান্ড মানে কি? প্রোস্টেট গ্রন্থি আমাদের ছেলেদের, ঠিক আছে, কাদের? ছেলেদের, মনে রাখবেন। ঠিক আছে, আর এই সমস্যাটা হয় বেশি ছেলেদের। প্রস্রাব বন্ধ হয়ে যায়, প্রস্রাব আটকে যায় 60 বছর এবং ফোটায় ফোটায় প্রস্রাব পড়ে। এই সমস্যাগুলো, প্রস্রাবের যে সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলো হয় ছেলেদের বেশি। ঠিক আছে, ছেলেদের 60 বছর পার হয়ে গেলে তখন প্রস্রাব ধরে রাখতে সমস্যা হয়। হ্যাঁ, বেশিরভাগ মেয়েদেরও হয়, ছেলেদের সবচেয়ে বেশি হয়। এখানে আমাদের একটা গ্রন্থি আছে ছেলেদের, সেই গ্রন্থির নাম হলো প্রোস্টেট গ্ল্যান্ড। কোথায় থাকে? প্রস্রাবের রাস্তার, ইউরেথ্রার মুখে প্রথম। এটা আমি মিশা দিলাম। কিডনি, আচ্ছা চলে আসেন, চলে আসেন, আমার আসার কথা। আপনি এই সব কিছু বন্ধ করে আপনার আসার জন্যে। কিডনি, ইউরেটার, এগুলোকে বলা হয় ইউরেটার। ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা। ঠিক আছে, কিডনি ছোটো বড়, কিডনি প্রস্রাব তৈরি করে। কিডনি কি করে? প্রস্রাব তৈরি করে। তারপরে ইউরেটার দিয়ে, দুইটা ইউরেটার আছে দুই পাশে কিডনির, আসে ইউরিনারি ব্লাডারে প্রস্রাব জমা হয়। ইউরিনারি ব্লাডারে কি হয়? প্রস্রাব জমা হয়। ঠিক আছে,
এই জমা হওয়া প্রস্রাব, এই ইউরিনারি ব্লাডার হলো 500 ml এর। কত ml এর? 500 ml, মানে কি আধা কেজি, আধা লিটার। ঠিক আছে, আধা লিটার পানি এই প্রস্রাব এখানে জমা থাকে। ঠিক আছে, যদি প্রস্রাব জমা না থাকতো সবসময় প্রস্রাবই করা লাগতো। তো এখানে প্রস্রাব জমা থাকে। এই জমা থাকা প্রস্রাব যখন 200 থেকে 250 বা 300 ml পর্যন্ত, 200 থেকে 300 ml এর মধ্যে আপনাকে ব্রেনে সিগন্যাল চলে যাবে, ব্রেনে সিগন্যাল চলে যাবে, আপনাকে প্রস্রাব করতে হবে, তাই তো নাকি? না অন্য কেউ বলা লাগে? অন্য কেউ বলা লাগে না। এখানে এসে জমা হইতেছে, তারপরে 200 থেকে 300 ml এর মধ্যে যখন আসবে, এখানে যে নিউরনগুলো আছে, হ্যাঁ প্রস্রাব, এই সিগন্যাল চলে যাবে, এখান থেকে সিগন্যাল চলে যাবে যে তুমি প্রস্রাব করো। ঠিক আছে, এই ইউরিনারি ব্লাডার, তারপরে আছে ইউরেথ্রা, তারপরে আছে কি? এখানে ইউরিনারি ব্লাডার, এই ব্লাডারের পরে আছে ইউরেথ্রা। ঠিক আছে, আমাদের এই ইউরেথ্রার সাথে যে পেনিসটা আছে লম্বা, তার সাথে আমাদের কি আছে? এখানে ছবিটা হয় নাই, হ্যাঁ, যেটাকে বলি আমরা অন্ডকোষ, হ্যাঁ, যাকে বলি আমরা টেস্টিস। ঠিক আছে, এবং থলি স্ক্রুটাম সহ থলি ঝুলানো আছে। ঠিক আছে, একটু নিচের দিকে আছে, সেমভাবে নিচের দিকে থাকে, স্ক্রুটামটা নিচের দিকে, টেস্টিসটার নিচের দিকে থাকে, তার সাথে দেখবেন একটা মোটা তার যায় লাগছে ওই জায়গাতে, মোটা তার, তাকে বলে ডাক ডিফেন্স। ঠিক আছে, এই ডাক ডিফেন্স সহ এই জায়গাতে একটা সংযোগ, মানে কি আমরা যখন যৌন মিলন করি তার সাথে সাথে আমাদের একটা রাস্তা দিয়ে কি যায়? বীর্য বের হয়, আবার ওই রাস্তা দিয়ে কি বের হয়? প্রস্রাব বের হয়। ঠিক আছে, আর মেয়েদের আলাদা রাস্তা, মেয়েদের কি জানেন? প্রস্রাবের রাস্তা আলাদা, যৌন মিলনের রাস্তা আলাদা। ঠিক আছে, তাহলে আমরা যৌন মিলনের পরে বীর্য বের হয় যে রাস্তা দিয়ে, এবং প্রস্রাবও বের হয় ওই রাস্তা দিয়ে। যখন বীর্য বের হবে তখন প্রস্রাব বের হবে না, যখন প্রস্রাব বের হবে তখন বীর্য বের হবে না। এইখানে একটা গ্ল্যান্ড আছে, যেই গ্ল্যান্ডটা, এই যে কথা শোনা যায় না, আমি চাকরি করি অলিপুর প্রাণ আরএফএল গ্রুপে, ভিতরে প্রাণ মেডিকেল সেন্টার আছে সেটাই মানে যখন সারা কি আপনি প্র্যাকটিস করেন? না, আমার এখানে ওই আরেক জায়গায় ক্লাস করা এই সময় পাই না, আবার পড়ানো আছে বাসায়। হ্যাঁ, ভিতরে তো প্র্যাকটিস করেন? হ্যাঁ, ভিতরে বুঝছেন? পোস্টেড গ্ল্যান্ডটা কি? আমাদের যে প্রস্রাবের রাস্তা এবং যে বীর্য রাস্তা, এই জায়গার একই জায়গাতে বের হয়। যখন আমরা প্রস্রাব করি তখন বীর্য বের হবে না। ঠিক আছে, যখন বীর্য বের হবে তখন প্রস্রাব বের হবে না। ওইখানে একটা গ্ল্যান্ড আছে, ওই সংযোগস্থলে একটা গ্ল্যান্ড, মাংসর পিণ্ড আছে, ওই মাংসপিণ্ড যে গ্ল্যান্ড বলা হয়, ওই মাংসপিণ্ডকে গ্ল্যান্ড বলা হয়। অর্থাৎ যখন প্রস্রাব বের হবে তখন প্রস্রাবের ওই বীর্যর রাস্তাটা ওই দিকে সরে যাবে। যেমন আমরা কথা বলি, আমাদের যে শ্বাসনালী আর খাদ্যনালী, শ্বাসনলী আর খাদ্যনালী এক জায়গার সংযোগ আছে। ঠিক আছে, দুইটা আলাদা কিন্তু এক জায়গাতে মুখ খোলা আছে, তার মাঝে গ্লুটিয়াস নামে একটা দণ্ড আছে, মাংসপিণ্ড আছে। ঠিক আছে, যখন শ্বাস নেবেন তখন খেতে পারবেন না, আর যখন খেতে পারবেন তখন শ্বাস নিতে পারবেন না, তখন এই আলাদা হইতেছে। ঠিক আছে, এমনি ওই ইউরেথ্রার ওই রাস্তার মুখে একটা গ্ল্যান্ড আছে, যেই গ্ল্যান্ডের নাম হলো প্রোস্টেট গ্ল্যান্ড। ঠিক আছে, এটা মেয়েদের থাকে না, পরিষ্কার? মেয়েদের থাকে না, কারণ ওদের আলাদা রাস্তা, বুঝতে পারছেন? এটা ছেলেদেরই থাকে। ঠিক আছে, এই যে এইটা গ্ল্যান্ডটা সবসময় কাজ করতেছে, এই গ্ল্যান্ডটা কাজ করার জন্যে এভাবে বছরের পর করতে করতে এক সময় অকেজো হয়ে পড়ে, বা ওই গ্ল্যান্ডটা বড় হয়ে যেতে পারে। ওই গ্ল্যান্ডটা কী হতে পারে? ওই জায়গাটা সবসময় ভিজা থাকে। আর এই গ্ল্যান্ড আমরা যে কোনো বললাম যে অর্গান শিখছি আমরা অ্যানাটমিতে গেলে, গ্রন্থি কি আর অঙ্গ কি? অর্গান আর হলো গ্ল্যান্ড, পার্থক্য জানেন? অর্গান আর হলো গ্ল্যান্ড। অর্গান মানে আমরা শরীরের যে কোনো অংশকে গ্রুপ অফ সেল বা গ্রুপ অফ টিস্যু একটা অঙ্গ গঠন করে, তাকে আমরা বলি অর্গান বা অঙ্গ। আবার যে সকল গ্রুপ অফ সেল
অঙ্গ গঠন করে, কিন্তু তাদের থেকে সিক্রেশন হয়, তাদেরকে কি হয়, সিক্রেশন হয়, কোনো কিছু হরমোন অথবা অন্য কোনো এনজাইম বা যে কোনো কিছু সিক্রেশন হয়, সেই অঙ্গগুলোকে আমরা তখন, ওইগুলো অর্গান থাকে না, অঙ্গ থাকে না, সেগুলো হয়ে যায় গ্ল্যান্ড, সেগুলো হয়ে যায় কি গ্ল্যান্ড বা গ্রন্থি বলি। ওইখান থেকে কি হয়, সিক্রেশন হয়, ওখান থেকে কি হয়, সিক্রেশন হয়। ঠিক আছে, যেমন আমাদের মুখের ভিতরে আছে স্যালাইভা, দেখছেন মুখ, আমার মুখ সবসময় ভিজা, কিছু খাওয়ার আগে রস বের হয়, মুখের মধ্যে রস আছে না, রস আছে না, দুই পাশে দুইটা গ্ল্যান্ড আছে, যেগুলো বলা হয় স্যালাইভারি গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ড। ঠিক আছে, এইগুলো হলো গ্ল্যান্ড, এখান থেকে কোনো কিছু নিঃসরণ হয়, এখান থেকে কোনো কিছু নিঃসরণ হয়, তাই ওই প্রোস্টেট গ্ল্যান্ড থেকে কিছু নিঃসরণ হয়, এই জন্য ওকে বলা হয় প্রোস্টেট গ্রন্থি, প্রোস্টেট গ্রন্থি, প্রোস্টেট অঙ্গ না, প্রোস্টেট গ্রন্থি বা প্রোস্টেট গ্ল্যান্ড। ঠিক আছে, প্রোস্টেট গ্ল্যান্ড, বুঝতে পারছেন? এখন এই প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যায়, যখন বয়স হয়ে যায় তখন যে কোনো কারণে বড় হতে পারে, অথবা কার্সিনোমা হতে পারে। কার্সিনোমা মানে ক্যান্সার সেল, কার্সিনোমা মানে কি ক্যান্সার, ক্যান্সার নাম শুনছেন না, ওই সেলকে বলা হয় কার্সিনোমা, ওই রোগকে বলা হয় কার্সিনোমা। এটা একটা পড়া, একটা আলাদা টপিক ক্যান্সার, ঠিক আছে? ক্যান্সার গ্রুপ অফ সেলের, মানে এই সেলের দেখছেন কি না নেটে, দেখবেন যে অত শিকড় বিকড় দিয়ে ছবি, মানে এর অযথাই উৎপন্ন হয় সেলগুলো, কি কোনো মানে দরকার নেই, তারপরেও সেল উৎপন্ন হইতেছে, এইগুলোকে কার্সিনোমা সেল বলা হয়। ঠিক আছে, তাহলে এই গ্ল্যান্ডগুলো আস্তে আস্তে যখন বড় হয়ে যায়, সেটা গ্ল্যান্ডের বয়সের কারণেও হতে পারে, অথবা কোনো ধরনের ক্যান্সার হলেও হতে পারে, হলে তখন এই প্রোস্টেট গ্ল্যান্ড বন্ধ হয়ে গেলে আর ওই জায়গাটা থাকে না প্রস্রাব বের হওয়ার, তখন প্রস্রাব কী হতে পারে, আটকে যেতে পারে। ঠিক আছে, তৃতীয় কারণ কার্সিনোমা শেষ, তৃতীয় কারণ হলো ইউরেথাল স্ট্রিকচার। ইউরেথাল স্ট্রিকচার, আমাদের যে পেনিসটা আছে না, পেনিস লিঙ্গ যেটাকে বলি, দেখবেন ওর নিচে দিয়ে একটা গ্ল্যান্ড আছে, যেদিক দিয়ে আমাদের যে নালী আছে, ওই নালীকে বলা হয় ইউরেথা, ওই নালীকে বলা হয় কি ইউরেথা, প্রস্রাব নালী বা প্রস্রাব নালী, যেখানে মূত্রনালী, যেটাকে আমরা সুন্দর ভাষায় বলি মূত্রনালী। এই মূত্রনালী যদি কোনো কারণে চিকন হয়ে যায়, কি হয়ে যায়, মোটা আছে চিকন হয়ে যায়, ঠিক আছে, সেটা হলে প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে। তারপরে কি আছে, কিডনিতে পাথর, যদি কিডনিতে পাথর হয়, তাহলে কিডনিতে যদি পাথর হয়ে ওই কিডনির পাথর আছে ইউরেটারে যদি আটকে যায়, অথবা ইউরিনারি ব্লাডারে আসছে, তারপরে স্টেজ ইউরিনারি ব্লাডার থেকে এসে ইউরেথার মধ্যে আটকে গেছে, পাথরটা কি হয়েছে, পাথর হয়, দেখছেন কিডনিতে পাথর হয়, শুনছেন তো নাম, এবারে সেম পাথরের মতো, সেম পাথর হয়। এই পাথরগুলো যদি এই ইউরেটারে অথবা ইউরেথাতে বেঁধে, মূত্রনালীতে অথবা কিডনির যে নালী আছে এই নালীতে যদি আটকে যায়, আটকে গেলে কি প্রস্রাব বন্ধ হয়ে যায়, প্রস্রাব বন্ধ হবে, প্রস্রাব আর হবে না। তারপরে কি আছে, ইউটিআই, ঠিক আছে, ইউরিনারি ট্রাক্ট ইনফেকশান, এটা একটা টপিক, এটা একটা ডিজিজ, ইউরিনারি ট্রাক্ট ইনফেকশান। এই ডিজিজ আপনাদেরকে সম্পূর্ণরূপে পড়তে হবে, যে ইউটিআই কী কারণে হয়, কিভাবে জানবো যে ইউটিআই এটা, এবং কি চিকিৎসা দিব, এটা মনে রাখেন, ঠিক আছে? ইউটিআইয়ের চিকিৎসা, ইউটিআই রোগ, এটা একটা ডিজিজ, হ্যাঁ, এটা হলো মূত্রনালীতে ইনফেকশান, প্রস্রাবে ইনফেকশান, সংক্ষেপে আমরা বলি কি প্রস্রাবে ইনফেকশান হয়েছে। ডাক্তারের কাছে গেলে কে বললো, রিপোর্ট দেখছেন নাকি, টেস্টের কথা বললো না একজনে, ইউরিনারি করে নিয়ে আসেন, ইউরিনারি বুঝছেন, ওই যে এই টেস্ট লেখে বলে অ্যাডভাইসে লেখার পরে লেখেন ইউরিনারি বা ইউরিনারেমি, অর্থাৎ প্রস্রাব টেস্ট করে নিয়ে আসেন, এই প্রস্রাব টেস্ট করলেই, হ্যাঁ, ও আচ্ছা শুনুন, এই টেস্ট করলে আমরা বুঝতে পারি যে এটা ইউটিআই কিনা, ঠিক আছে? এই টেস্ট নিয়ে একদিন আলোচনা হবে। রুটিন এক্সামিনেশান, প্রস্রাবের রুটিন এক্সামিনেশান, ডাক্তারের কাছে গেলে অ্যাডভাইজের নিচে লেখা থাকবে, দেখেন এই ইউরিনারি সিবিসি আরবিএস এগুলো লেখা থাকে, ঠিক আছে? এই ইউরিনারি হলো প্রস্রাবের রুটিন এক্সামিনেশান, কিছু রুটিন টেস্ট আছে, যেমন ফিজিক্যাল, কেমিক্যাল, ঠিক আছে? ফিজিক্যাল দেখতে কেমন, কেমিক্যাল মাইক্রোবায়োলজিক্যাল,
কি বলে মাইক্রোস্কোপিক, যেটাকে মাইক্রোস্কোপিক এক্সামিনেশান, ফিজিক্যাল এক্সামিনেশান, কেমিক্যাল এক্সামিনেশান, মাইক্রোস্কোপিক এক্সামিনেশান। এই এক্সামিনেশানের মধ্যে এই 3 ধরনের 3টা ধারা আছে, এই 3টা ধারার টেস্ট থাকে, তাই একে বলা হয় ইউরিনারি। আমরা যখন ইউটিআই যাই তখন ইউরিনারি মাইক্রোস্কোপিক এক্সামিনেশানে দেখবেন যে প্রত্যেকটা প্রস্রাবের টেস্ট যদি দেখেন, দেখবেন 5 সেলের উপর একটা কালার দেওয়া আছে, 5 সেলের উপর একটা কি দেওয়া আছে, কালার দেওয়া থাকে। এই 5 সেল যদি বেশি হয় তখন আমরা ইউটিআই বলি। ঠিক আছে, ইউটিআই পড়াবো আমি, এটা মনে থাকবে। তখন আমরা টেস্ট নিয়ে আলোচনা করব যে কী লেখা থাকলে আমরা বুঝবো ইউটিআই। ঠিক আছে, এই ইউরিনারি যদি ইউটিআই হয় তাহলে প্রস্রাব ফুটাই পড়ে, আর্জেন্সি হয়, আর্জেন্সি মানে প্রস্রাব ফুটাই পড়ে, অথবা প্রস্রাব বন্ধ হয়েও যেতে পারে, বা আবার এর সাথে কি প্রস্রাবে জ্বালা পোড়া থাকে। ঠিক আছে, প্রস্রাবে জ্বালা পোড়া থাকে। এরপরে দেখেন হিস্ট্রি অফ ট্রমা, যদি লোয়ার অ্যাবডোমিনে কেউ আঘাত খায়, যদি কেউ বলে যে আমরা আঘাত খাইছি, আঘাত খাওয়ার পর থেকে প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, এরপরে হলো মানসিক উদ্বিগ্ন বা মানসিক দুশ্চিন্তায় যারা থাকে, এমন চিন্তার মধ্যে পড়েছে, সাগরের মধ্যে পড়ে যায়। ঠিক আছে, এমন চিন্তার মধ্যে পড়ে গেছে আর কুল কিনারা নাই, এখন ওই সেন্টার নার্ভ থেকে সব কিছু বন্ধ হয়ে যায়। কারো এই দুশ্চিন্তা থেকে কারো প্যারালাইসিস হয়ে যেতে পারে, তার বুকে ব্যথা শুরু হয়ে গেছে, কে কোন সিমটম দিবে এটা বলা যায় না। আবার কারো প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে, কেউ পরীক্ষা দিবে, কারো প্রস্রাব বেশি হতে পারে, পরীক্ষার সামনে মানে পরীক্ষা দিতে যাব, এই সময় বাথরুমে যায় আর আসে, এগুলো হলো মানসিক টেনশন থেকে হতে পারে। বা কেউ এমন চিন্তা, স্বামী বিদেশ আছে বা এমন কোনো ঝামেলা হয়েছে, মেয়েদের বিশেষ করে এমন চিন্তা করছে যে প্রস্রাব পায়খানাও বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, এই হলো মোটামুটি কারণ। আরও কিছু কারণ যেগুলো ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে দিয়েছি। এখন আমাদের কারণ, ও সরি, ফাইমোসিস আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ফাইমোসিস, সুন্দর। ফাইমোসিস ডিজিজ একটা রোগ, ফাইমোসিস একটা রোগের নাম। কোন রোগ? ছোট বাচ্চা আছে না, যাদের সারকামসিশন হয় নাই, যাদের মুসলমানি করানো হয় নাই, মুসলমানি করানো বোঝে, বা ইংরেজিতে মেডিকেল টার্মে বলা হয় সারকামসিশন, যেটাকে আমরা বলি মুসলমানি করানোর আগে বা ছেলে বাচ্চাদের যে পেনিসটা আছে, লিঙ্গটা আছে, ওই লিঙ্গর মাথায় দেখবেন মাংস আছে, একটা মাংস ঝুলে থাকে, চামড়া, ওই তো চামড়া, ঠিক আছে, থ্যাংক ইউ। চামড়া ঝুলে থাকে না, সারকামসিশন করার আগে চামড়া মুখ, ওই চামড়া থাকার কারণে যদি পরিষ্কার করে না দেয় ওখানে ইনফেকশন হয়, এই ইনফেকশন হলে তখন সারকামসিশন করা লাগে, আর ওই টার্মকে বলা হয় ফাইমোসিস হলে প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে। তখন আপনাদেরকে যখন আমরা প্রস্রাব বন্ধ হবে, এই প্রস্রাব বন্ধ হওয়ার প্রথম চিকিৎসা হলো ক্যাথেটারাইজেশন ট্রিটমেন্ট। ঠিক আছে, বুঝলেন কারণ কি কারণে? এটা হলো আপনাদের জানা থাকা দরকার। ঠিক আছে, এখন আমাদের মেন টপিক।